2026 সালে ইএমআই না দিলে সরাসরি জেলে যেতে হবে এমন আতঙ্ক ছড়ানো খবর ঘুরে বেড়ালেও আসল সত্যটা জানা জরুরি। লোনের কিস্তি বাউন্স হলেই কেউ অপরাধী হয়ে যায় না, কারণ লোন না পরিশোধ করা মূলত সিভিল বিষয়, ফৌজদারি অপরাধ নয়। অনেক সময় চাকরি চলে যাওয়া, ব্যবসায় লোকসান, অসুস্থতা বা জরুরি পারিবারিক পরিস্থিতির কারণে মানুষ কিস্তি দিতে পারে না, কিন্তু ব্যাংকের সিস্টেম ধাপে ধাপে কাজ করে। প্রথম কিস্তি বাউন্স হলে শুধু নরম রিমাইন্ডার দেওয়া হয়, এটাকে বলা হয় SMA 0। দ্বিতীয়বার বাউন্স হলে SMA 1, তখন ফোন বাড়ে কিন্তু কোনো আইনি নোটিশ নয়। তৃতীয়বার বাউন্স হলে SMA 2, যেখানে সতর্কতা বাড়ে, তবে হুমকি বা অসভ্য আচরণের অধিকার কারণেই। যদি টানা 90 দিন কিস্তি না দেওয়া হয়, তখন লোনকে NPA ঘোষণা করা হয়, অর্থাৎ ব্যাংকের হিসাবে এটি আর আয় দিচ্ছে না। এরপর ব্যাংক আইনি রিকভারি প্রক্রিয়া শুরু করতে পারে। বিশেষ করে সিকিউরড লোনের ক্ষেত্রে সম্পত্তি জব্দ বা নিলামের প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু তাতেও সরাসরি জেল নয়। জেল সাধারণত তখনই হতে পারে যখন প্রমাণিত প্রতারণা, জালিয়াতি বা ইচ্ছাকৃতভাবে ভুয়ো নথি দিয়ে লোন নেওয়ার মতো অপরাধ থাকে। তাই শুধুমাত্র ইএমআই মিস করলেই 2026 সালে সরাসরি জেলে যেতে হবে এমন দাবি বিভ্রান্তিকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখা, রিস্ট্রাকচারিং বা সেটেলমেন্টের কথা বলা এবং আইনি অধিকার সম্পর্কে সচেতন থাকা, কারণ ভয় নয়, তথ্যই আপনাকে সুরক্ষা দেবে। অনেকেই ভাবেন লোন ডিফল্ট মানেই সব শেষ, পুলিশ আসবে, মামলা হবে, জেল হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। লোন 90 দিন বাকি থাকলে ব্যাংক সেটিকে NPA ঘোষণা করে, তবে সঙ্গে সঙ্গে পুলিশ বা আদালতের সমন আসে না। প্রথমে ব্যাংকের অভ্যন্তরীণ কাগজপত্রের প্রক্রিয়া শুরু হয় এবং সাধারণত 3 ধরনের নোটিশ পাঠানো হয়: সেকশন 138 নোটিশ, লোন রিকল নোটিশ ও ডিমান্ড রিকল নোটিশ। সেকশন 138 মূলত চেক বাউন্স সংক্রান্ত আইনি নোটিশ, যা ব্যাংক তাদের আইনজীবীর মাধ্যমে পাঠায়। এটি আদালতের আদেশ নয় এবং এতে কাউকে অপরাধী ঘোষণা করা হয় না, যদিও রিকভারি এজেন্টরা এটাকে জেলের ভয় দেখাতে ব্যবহার করে। লোন রিকল নোটিশের অর্থ ব্যাংক কিস্তির সুবিধা বাতিল করে পুরো বকেয়া একসঙ্গে চাইছে। এটাও আদালতের নির্দেশ নয়, বরং আলোচনার চাপ তৈরি করার উপায়। ডিমান্ড রিকল নোটিশের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা চাওয়া হয়, এটিও আইনি চূড়ান্ত আদেশ নয়। পুলিশ তখনই আসে যখন আদালতের স্পষ্ট নির্দেশ থাকে, আর ছোট ঋণের ক্ষেত্রে আদালত প্রক্রিয়া বহু সময় সাপেক্ষ। এরপর ব্যাংক প্রায়ই আরবিট্রেশনে যায়, যা সরকারি আদালত নয়। চুক্তি অনুযায়ী নিয়োগ করা ব্যক্তিগত আরবিট্রেটর শুনানি ডাকে। তিনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বেতন কাটা বা পুলিশ পাঠাতে পারেন না, এসব কেবল আদালতের ক্ষমতা। অসুরক্ষিত লোন যেমন পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো জামানত না থাকায় ব্যাংক আপনার বাড়ি বা সম্পত্তি দখল করতে পারে না আদালতের আদেশ ছাড়া। HR-কে ফোন, চাকরি যাবে, বেতন কাটা হবে, এ ধরনের হুমকি সাধারণত ভয় দেখানোর কৌশল। তাই NPA মানেই সব শেষ নয়, গ্রাহকের অধিকার থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই বিষয়টি ধীরে ধীরে আলোচনা বা সেটেলমেন্টের দিকে যায়। এখানেই মানুষ ভুল করে, ভয়ে হয়তো পুরো টাকা ধার করে দিয়ে দেয় বা একদম অদৃশ্য হয়ে যায়। দুটোই ভুল পথ। সঠিক পথ হলো শান্ত থাকা, ফোন তোলা, কথা বলা, কিন্তু নিজের শর্তে, এবং বোঝা যে ব্যাংককে শেষ পর্যন্ত সেটেলমেন্ট করতেই হবে। এখন পরের অংশে আমরা আরও গভীরে যাব যে ওয়ান টাইম সেটেলমেন্ট আসলে কিভাবে হয়, ব্যাংক কত শতাংশ পর্যন্ত মেনে নেয়, সেটেলমেন্ট করার সঠিক সময় কখন এবং কখন একদম অপেক্ষা করা উচিত। এখন কাহিনীটা সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে রাগ শুধুমাত্র মনে আটকে নেই, বরং রাস্তায়, বাড়িতে, দোকানে, চায়ের দোকান থেকে মোবাইলের স্ক্রিন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পরের অংশে আমরা সেই পরিবর্তনের কথা বলবো যেখানে জনতা শুধুমাত্র অভিযোগ করা ছেড়ে দিয়েছে এবং প্রশ্ন করা শুরু করেছে। কারণ যখন পকেট হালকা হয়ে যায়, স্বপ্নগুলো মহঙ্গা হয়ে ওঠে এবং পরিশ্রমের মূল্য শূন্য মনে হয়, তখন মানুষ চুপ করে থাকতে পারে না। গত কয়েক বছরে ঠিক এটাই ঘটেছে। সাধারণ মানুষ প্রথমে মূল্যবৃদ্ধি অনুভব করেছে। যখন সবজিওয়ালা 100 টাকার সবজি তুলে দেয়, তখন বোঝা যায় যে কিছু গোলমাল আছে। দুধ, ডাল, তেল, গ্যাস সিলিন্ডার, পেট্রোল, ডিজেল সব কিছুর দাম বেড়েছে, কিন্তু আয় একই জায়গায় থেকে গেছে। যে মানুষ 10 বছর আগে 20,000 কমিয়ে সংসার চালাতো, আজ 40,000 কমিয়েও পরেশান। এটাই সেই বিন্দু যেখানে বিশ্বাস ভেঙে যায়। সরকার বারবার বলেছে যে দেশ এগোচ্ছে, অর্থনীতি শক্তিশালী, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করে যে অর্থনীতি শক্তিশালী হলে আমার পকেট কেন দুর্বল? দেশ ধনী হলে আমার বাড়ি কেন গরিব হচ্ছে? এই একই প্রশ্ন বেকারত্ব নিয়েও উঠেছে। পড়াশোনা করা যুবকরা ডিগ্রি হাতে ঘুরছে, কিন্তু চাকরি মিলছে না। যে চাকরি মেলে তাতে বেতন এত কম যে মাসের খরচও ওঠে না। প্রাইভেট কোম্পানিগুলো আগের থেকে বেশি কাজ করায়, কিন্তু টাকা কম দেয়।
সরকারি চাকরির ফর্ম বেরোয়, কিন্তু পোস্ট খুব কম এবং ভিড় লক্ষ লক্ষ। প্রত্যেক পরীক্ষার পর পেপার লিকের খবর আসে, কখনো ফলাফল আটকে যায়, কখনো নিয়োগ বাতিল হয়, এবং যুবক প্রশ্ন করে যে তার দোষ কি। এই রাগের মাঝে রাজনীতির বাস্তবতাও মানুষ বুঝতে শুরু করেছে। আগে মানুষ আবেগে ভেসে যেত, বড় বড় বক্তৃতা শুনে হাততালি দিত, কিন্তু এখন সেই মানুষই প্রশ্ন করছে যে প্রতিশ্রুতি পূরণ হলো না কেন। প্রত্যেক নির্বাচনে বলা হয়েছে যে 2 কোটি চাকরি দেব, কিন্তু সত্যি হলো যে কোটি কোটি চাকরি চলে গেছে। ছোট ব্যবসায়ীরা যারা আগে স্বচ্ছন্দে দোকান চালাতো, তারা নোটবন্দি এবং ভুল নীতির পর ঋণে ডুবে গেছে। ছোট শিল্প বন্ধ হয়ে গেছে, বড় শিল্পপতিরা লাভবান হয়েছে, এবং এটাই সেই জায়গা যেখানে জনতা অনুভব করেছে যে সরকার কয়েকজন বিশেষ লোকের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য নয়। এখন নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে মানুষ ব্যালট পেপারে ভোট দিত এবং বিশ্বাস করত যে তাদের ভোট ঠিক জায়গায় যাবে, কিন্তু ইলেকট্রনিক মেশিন নিয়ে সন্দেহ বেড়েছে। অনেক জায়গায় মেশিন খারাপ হওয়ার খবর এসেছে, কোথাও এক বোতাম চাপলে অন্য চিহ্ন আসার কথা উঠেছে, এবং প্রশ্ন করলে উত্তর দেওয়ার বদলে তা দমন করার চেষ্টা হয়েছে, যার ফলে জনতার বিশ্বাস আরও দুর্বল হয়েছে। লোকতন্ত্রে বিশ্বাস সবচেয়ে বড় জিনিস, এবং যখন সেটা টলমল করে তখন পরিবর্তনের ঢেউ নিজে থেকে উঠে আসে। এই পরিবেশে বিরোধীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাহুল গান্ধীর রাজনীতিকে আগে হালকাভাবে নেওয়া হয়েছিল, তার উপহাস করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ দেখতে শুরু করেছে যে তিনি রাস্তায় হাঁটছেন, মানুষের সঙ্গে মিলছেন, তাদের কথা শুনছেন। ভারত জোড়ো যাত্রায় তিনি বেকার যুবকদের সঙ্গে কথা বলেছেন, কৃষকদের যন্ত্রণা শুনেছেন, মহিলাদের সমস্যা বুঝেছেন, এবং এটা নাটক মনে হয়নি, বরং মাটির সঙ্গে যুক্ত বলে অনুভূত হয়েছে। মানুষ অনুভব করেছে যে কেউ আছে যে তাদের কথা শুনছে, শুধু বক্তৃতা দিচ্ছে না। রাহুল গান্ধীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে যে তিনি প্রশ্ন করেন যে ধনীরা আরও ধনী হচ্ছে কেন, আর গরিবরা আরও গরিব। কৃষকের ফসলের সঠিক দাম কেন মেলে না, সীমান্তে শহীদ সৈন্যের পরিবারকে সম্মান এবং নিরাপত্তা কেন দেওয়া হয় না। এই প্রশ্নগুলো সরাসরি হৃদয়ে লাগে, কারণ এগুলো প্রত্যেক বাড়ির প্রশ্ন। এটাই কারণ যে ধীরে ধীরে জনতার ঝোঁক পরিবর্তিত হচ্ছে। এই অংশে এটাও বোঝা জরুরি যে মিডিয়ার ভূমিকা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ আছে। টিভি চ্যানেলগুলোতে আসল বিষয়ের বদলে শোরগোল বেশি দেখা যায়। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যের মতো বিষয়ে কম সময় দেওয়া হয়, এবং অপ্রয়োজনীয় বিতর্কে বেশি। জনতা এখন এসব বুঝতে শুরু করেছে, এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়া তাদের বিকল্প দিয়েছে, যাতে তারা নিজে ভিডিও দেখে, তুলনা করে এবং সিদ্ধান্ত নেয়। একপক্ষীয় কাহিনী আর বেশি দিন চলবে না। গ্রামের অবস্থাও অন্যরকম নয়। কৃষক সার, বীজ, ডিজেল সব মহঙ্গা দামে কেনে, কিন্তু ফসল বিক্রি করতে গেলে সঠিক দাম পায় না। ঋণ বাড়তে থাকে, চাপ বাড়তে থাকে, এবং সরকারের প্রকল্পগুলো কাগজে ভালো লাগে, কিন্তু মাটিতে প্রভাব কম দেখা যায়। যখন কৃষক তার ফসল রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়, তখন বোঝা যায় যে সিস্টেমে কিছু খুব খারাপ আছে, এবং এই রাগ নির্বাচনের সময় ভোটে পরিণত হয়। শহরের মধ্যবিত্তও পরেশান। শিশুদের পড়াশোনা মহঙ্গা হয়ে গেছে, হাসপাতালের খরচ শুনলে ঘাম বেরোয়, একটা সাধারণ রোগেও হাজার হাজার টাকা খরচ হয়, এবং বীমা থাকলেও পুরো লাভ মেলে না। এমন অবস্থায় মানুষ ভাবে যে ট্যাক্স তো আমরা দিচ্ছি, তাহলে সুবিধা কেন মেলে না? এই প্রশ্নগুলো সরকারের বিরুদ্ধে পরিবেশ তৈরি করে। এই অংশের সারাংশ হল যে জনতা এখন জেগে উঠেছে। তারা শুধুমাত্র নারায় খুশি হয় না, বরং হিসাব চায়, প্রশ্ন করে যে তার অংশের উন্নয়ন কোথায়। এই জাগরণ আগামী সময়ের রাজনীতি নির্ধারণ করবে। মানুষ এখন মুখ নয়, নীতি দেখছে। তাদের এমন নেতৃত্ব চাই যে তাদের মধ্যের, তাদের ভাষায় কথা বলে, তাদের যন্ত্রণা বোঝে, এবং এটাই কারণ যে পরিবর্তনের হাওয়া জোরালো হচ্ছে, এবং পুরনো দাবিগুলোতে বিশ্বাস কমে যাচ্ছে। পরের অংশে আমরা এই পরিবর্তনের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, যে আগামীতে কি হতে পারে এবং জনতা কোন দিকে যেতে চায়। এখন আমরা সেই শেষ পর্যায়ে পৌঁছেছি যেখানে কথা শুধুমাত্র অসন্তোষ বা প্রশ্নে সীমাবদ্ধ থাকে না, বরং সিদ্ধান্তে পরিণত হয়। এই অংশটা সেই চিন্তার অংশ যেখানে দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, যুবক, মহিলা এবং মধ্যবিত্ত তাদের অভিজ্ঞতা জুড়ে একটা উপসংহারে পৌঁছায়। আগের অংশগুলোতে যে রাগ, যন্ত্রণা, প্রশ্ন উঠেছিল, সেগুলো মিলে একটা দিক নির্ধারণ করে। কারণ লোকতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জনতা, এবং যখন জনতা চিন্তা করতে শুরু করে তখন ইতিহাস বদলায়। আজ দেশের প্রত্যেক কোণে একই আলোচনা শোনা যায়। মানুষ একসঙ্গে বসে প্রশ্ন করে যে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। বাবা ছেলেকে প্রশ্ন করে যে পড়াশোনার পর কি করবি? ছেলে চুপ করে থাকে, কারণ সে নিজেই জানে না।
মা তার সন্তানের জন্য ভালো স্কুলের স্বপ্ন দেখে, কিন্তু ফি শুনে চোখ নামিয়ে নেয়। কৃষক পরের ফসলে বীজ বপনের আগে হিসাব করে যে সার, বীজ, জল, ডিজেল সব মিলিয়ে খরচ কত হবে এবং ফসল বিক্রি করে কত মিলবে। এই ছোট ছোট প্রশ্নগুলো মিলে বড় সিদ্ধান্ত জন্ম দেয়। এখন জনতা এটাও বুঝতে শুরু করেছে যে শুধুমাত্র মুখ বদলালে কিছু হয় না, নীতি বদলাতে হয়। উন্নয়নের অর্থ শুধুমাত্র বড় সেতু, বড় ভবন বা চকচকে বিজ্ঞাপন নয়। উন্নয়ন মানে পেট ভরা, চাকরি পাওয়া, চিকিৎসা সস্তা হওয়া, পড়াশোনা সহজ হওয়া এবং ভবিষ্যৎ নিরাপদ হওয়া। যখন এগুলো মেলে না, তখন মানুষ বোঝে যে তাদের শুধুমাত্র স্বপ্ন দেখানো হচ্ছে এবং বাস্তবতা অন্য। এই বোঝাপড়া ধীরে ধীরে প্রত্যেক শ্রেণীতে ছড়িয়ে পড়ছে। এই পরিবেশে বিরোধীদের আশা বাড়ে। মানুষ তুলনা করতে শুরু করে, দেখে যে কে তাদের মধ্যে আসে, কে তাদের কথা শোনে, কে প্রশ্ন করে এবং কে উত্তর দেওয়া থেকে এড়িয়ে যায়। রাহুল গান্ধীকে একসময় দুর্বল ও অনভিজ্ঞ বলা হলেও মানুষের সঙ্গে পায়ে হেঁটে দেখা করা, যুবকদের সঙ্গে বসে কথা বলা ও মাটির সমস্যার পাশে দাঁড়ানো তার রাজনীতির ভাবমূর্তি বদলেছে। মানুষ বুঝতে শুরু করেছে যে ভয়, ধর্ম বা জাতির বিভাজনের রাজনীতি পেট ভরায় না। গ্যাসের দাম, পড়াশোনার খরচ, বেকারত্ব এসবই আসল প্রশ্ন। সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষকে কণ্ঠ দিয়েছে, ফলে কৃষক, যুবক সবাই এখন প্রশ্ন তোলে এবং ক্ষমতাকে জবাবদিহির মুখে দাঁড় করায়। পরিবর্তন একদিনে আসে না। অভিজ্ঞতা, বঞ্চনা ও অর্থনৈতিক চাপে ধীরে ধীরে জনমত গড়ে ওঠে। দেশ এখন এমন এক মোড়ে যেখানে আবেগের রাজনীতির বদলে কাজ, জবাবদিহি ও আশার রাজনীতি গুরুত্ব পাচ্ছে। শেষ পর্যন্ত গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জনতা। তারা জাগলে রাজনৈতিক দিক বদলাতেই পারে।